আগেরবার দুর্গাগুড়ির পর্বে আপনাদেরকে কিছু জায়গা সাইট সিনের মিস করে গেছি, তো আজকে সেটাকে কমপ্লিট করে নিচ্ছি। আমার এই সাইডটা পুরোটা ফিশিং হারবার। এই বোট রাইডটা দেখাবো দুবলাগুড়ি থেকে প্রায় 15-16 কিলোমিটার একটু ভিতরের দিকে ঢুকে। সো এইখানটা একটা নতুন রকমের বোটিং এক্সপিরিয়েন্স, দেখা যাক কেমন হয়। আজকে আমরা এই বোটে করে যাচ্ছি দুবলাগুড়ির সাইট সিন করতে। বোট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে লাইভ শেয়ার করব, দেখতে থাকুন। কি জায়গাটার নাম? ভুড়িবালাম নদী মহানটা এটা। ভুড়িবালাম। আমরা এখন এসেছি। ভাইটা কি সুন্দর অ্যাঙ্কারটা তুলছে, একবার দেখুন। নৌকার অ্যাঙ্কারটা ওর নিজের হাতে পুরোটা তুলবো। অ্যাঙ্কারটাকে ধুয়ে নিচ্ছে। তো আমাদের জার্নি বিগিনস। আমরা এখন যাচ্ছি ফিশিং হারবারটার দিকে। ফিশিং হারবারটা দেখব, ওখান থেকে আমরা ম্যানগ্রোভার ফরেস্ট দেখব, দেখে টোটালটা ট্যুরটা আমাদের নৌকাতে। এই আমাদের স্পিড বোট। এইগুলো হচ্ছে ফিশিং ট্রলার, যেগুলো 1.5 মাস 2 মাস করে আমাদের সমুদ্রে থাকে, গভীর সমুদ্রেতে মাছ ধরে। সার্ভিসিংয়ের জন্য সব এইখানে দাঁড়িয়ে। এটা হচ্ছে পুরোটা ফিশিং হারবার, ফিশিং ডক। এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে নিয়ে যেতে বল। লোকালসরা এইভাবে করে নৌকা করে পার হচ্ছেন। এনাদের লাইফ তো পুরোপুরি বোটে, জানেন নিশ্চয়ই, বোটের উপরেই সব কিছু ডিপেন্ড করেন। ও সাংঘাতিক এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ মানে এই জিনিসগুলো এত কাছ থেকে মানে দেখা অসম্ভব।
এত কাছ থেকে ট্রলার দেখা বিশাল ব্যাপার। লাইফ এক্সপিরিয়েন্স। সবাইকে রিকোয়েস্ট করব একবার দুবলাগুড়ি হয়ে যাক। যে ট্রাভেলসের সাথেই আসুন না কেন একবার অবশ্যই বলুন দুবলাগুড়ি ফিশিং হারবার একবার যাবই যাব। ফিশিং হারবারটা একবার সবাইকে রিকোয়েস্ট করব, ফিশিং হারবারটা একবার এক্সপিরিয়েন্স করুন আপনারা। দুর্দান্ত জিনিস। এদের বোটে ধরা মাছই আমরা রেগুলার বেসিসে আমরা বাড়িতে খাচ্ছি, রান্না করে খাচ্ছি, হোটেলে খাচ্ছি। বাট এদের লাইফস্টাইলটা সামনে থেকে দেখা পুরো মানে মাছ খাওয়ার একটা আইডিয়াটাকে পুরো বদলে দিয়ে রেখে দেবে। আপনারা সবাই একবার অন্তত এই জিনিসটা এক্সপিরিয়েন্স করুন। সো আমাদের ফিশিং হারবার এবার শেষ হলো, এবার আমরা যাচ্ছি ম্যানগ্রোভার ফরেস্টের দিকে। আমরা বেরিয়ে পড়ছি নদীটা ছেড়ে আমরা একটা ছোট খালের দিকে। যেমন আমরা সুন্দরবনে ছোট ছোট খালের ভিতরে যাই বাঘ দেখতে, হ্যাঁ সেই টাইপেরই ম্যানগ্রোভার ফরেস্টের ভিতরে বাঘে জল খেতে এসছে। ওই যে সুন্দরবনে বাঘে জল খেতে এসছে। আমরা এবার ঢুকে পড়লাম একটা খালের দিকে, হ্যাঁ এই ছোট খাল দিয়ে। হ্যাঁ খালে প্রচুর পাখি, বিভিন্ন ধরনের পাখি। খালটা একটু আপনাদের ভালো করে দেখাই, দাঁড়ান। হ্যাঁ এই যে আমরা ওই নদীটা দিয়ে ওই সাইড দিয়ে এসেছিলাম, এসে আমরা এইদিকে একটা খালে ঢুকলাম। সুন্দরবনের যেমন ম্যানগ্রোভার ফরেস্ট আমরা দেখেছি, ঠিক তেমনই পুরো ম্যানগ্রোভার ফরেস্ট। সুন্দরী গাছ, মাছরাঙা পাখি ওই যে উড়ে গেল। ওয়াইল্ড লাইফটা এনজয় করুন, পুরো নির্ঝুম। সরি, ও পাখিটার কালারটা দেখো আন্টি, পাখিটার কালারটা দেখো। আমাদের হিরো হিরোইন না, সুন্দরী গাছ। সুন্দরবনটা এক্সপিরিয়েন্স হয়ে গেল এখানেই। পুরো সুন্দরবন এক্সপিরিয়েন্স, পুরো সুন্দরবন এক্সপিরিয়েন্স। আমরা সুন্দরবন যাই, এখন সুন্দরবন হয়ে গেছে ট্যুরিস্ট স্পট। ঠিক জিনিসটা আগের মতনও নেই এখন, কিন্তু সত্যি বলবো যদি আপনারা নেচার ভালোবাসেন আর নেচারকে যদি এনজয় করতে চান, দুবলাগুড়ি ফিশিং হারবার একবার দেখে যান। চ্যালেঞ্জ করে বলতে পারি সুন্দরবন ভুলে যাবেন। সুন্দরবন নো ডাউট খুবই ভালো, কিন্তু এইখানের ম্যানগ্রোভার ফরেস্ট, সুন্দরী গাছ, ইভেন এই যে জঙ্গল এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ একটা আলাদা লেভেলের। এখানে আমাদের বোট ছাড়া আর কোনো বোট নেই, আমাদের বোট ছাড়া কোনো বোট নেই। পুরোটা আমি যদি দেখাই আপনারা বুঝতে পারবেন, এখানে কোনো বোট নেই, জাস্ট আমাদের একটা বোট
টোটালি খালটা দিয়ে যাচ্ছি আমরা। আর এই যে এইখান থেকে আর একটা ছোট খাল ভিতরের দিকে জঙ্গলে চলে গেল। বেশিরভাগ এখানকার লোকালরা এখানে ক্যাকড়া ধরতে আসে, কিন্তু রাইট নাও আমরা যে টাইমে এসছি এখানে মানে কিছুই নেই, কেউ নেই, নির্ঝুম একদম। আমরা 4 জন আছি, প্লাস আমাদের যে পাইলট ম্যান আছেন, আমাদের ক্যাপ্টেন, ওনারই 2 ছেলে আছেন, ছোট ভাইপো, যেটাকে আমি আগেও দেখেছিলাম অ্যাঙ্কার তুলছিল যে ছেলেটা এই গাছের উপরে। আন্টি গাছে 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 দেখো, এই গাছটার উপরে দেখুন, একটু আপনারা বুঝতে পারবেন। গাছটা দেখুন, আর ভিতরে গেলাম না, কেন উড়িষ্যা ট্যুরিজম থেকে এর থেকে বেশি পারমিশন দেবে না, তো আমাদের বোটটা ঘুরিয়ে নিতে হলো। তাও আমরা অনেকটা এলাম, এত দূর পারমিশন দেয় না সাধারণত, আমরা স্পেশাল পারমিট করিয়ে এসেছিলাম। তো এবার বোটটা আমাদের ঘুরিয়ে নিতে হলো, কেন ওইদিকে পেট্রোলিংয়ের যে শিপ দাঁড়িয়ে আছে, ওইদিকে গেলে আমাদেরকে ফাইন করতে পারে। তো ঘুরিয়ে আবার আমরা ব্যাক করছি ওই রুটেই। লাভলি এক্সপিরিয়েন্স, কিছু বলার নেই। সুন্দরবন এত টাকা খরচা করে যাচ্ছেন, 2500, 3000, 3500, 4000 টাকার প্যাকেজ। দুবলাগুড়িতে আসুন, বোট ভাড়া মাত্র 400 টাকা পার হেড। এটা যা এক্সপিরিয়েন্স দিয়ে দেবে, সুন্দরবন এর ধারের কাছে নেই। আমি সুন্দরবন নিজে ট্যুর করাই, প্রজ্ঞা ট্রাভেলসে আপনারা দেখেছেন অনেক কিছু আমার এই ধরনের ট্যুর। বাট লিটারেলি একবার দুবলাগুড়ি ফিশিং হারবার দেখা যেতে পারে, আর সুপার আপনি ফ্যান হয়ে যাবেন। ফিশিং হারবার থেকে রাইট নাও একটা বোট বেরিয়েছে, যারা 3 মাসের জন্য 3 মান্থস এরা যাচ্ছে গভীর সমুদ্রতে মাছ ধরতে। 3 মান্থসটা চারটেখানিক ব্যাপার নয়। জলের মধ্যে থাকা, জলের মধ্যেই খাওয়া, জলের মধ্যেই এদের লাইফস্টাইল। এই 3 মান্থস এরা কন্টিনিউয়াস জলের মধ্যে থাকবে, মাছ ধরবে, সেই মাছই আমাদের জন্য নিয়ে আসবে। আমরা রেগুলার বেসিসে সেই মাছটাকেই উপভোগ করব, মানে সুপার। আর এখানে ঢেউ আর রোলিং পিচিংটা একবার দেখুন শুধু। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আমাকে ধরে দাঁড়াতে হচ্ছে। আমি তাকাই, এই দেখুন, এইটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এইটা হচ্ছে রোলিং পিচিং এক্সপিরিয়েন্স। লিটারালি পুরো বোট তুলছে। আন্টি আজকে ভয় করছে না? বিভৎস রোলিং। যেহেতু সামনে অত বড় একটা জাহাজ গেল, তো ওই জাহাজের যাওয়ার জন্য পিছনে একটা পিচিং তৈরি হয়েছে, আর এই পিচিং আর রোলিংটা মারাত্মক লেভেল হচ্ছে। মানে আমি দেখুন ধরে দাঁড়িয়ে আছি, আমি নিজেই বুঝতে পারছি, মানে ভয়ও লাগছে, বাট इतना तो चलता है, कुछ पाने के लिए कुछ तो करना पड़ता है। আর সিরিয়াসলি হেভি হচ্ছে। এক সময় আমরা বুঝতে পারি না, আমরা এত বাইরে যাই, করি, লাদাখ ফাদাখ, লোকে কোথায় কোথায় চলে যায়, গোয়া যায়, বলে গোয়া। ঠিক আছে, নো ডাউট, গোয়া ফেমাস, ভালো, আমি সব মানলাম, আমি সেটা নিয়ে কোনো তর্ক করতে যাচ্ছি না। বাট উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলে এমন অনেক বিচ আছে যেটা আমরা এখনো জানি না, যার কোনো খবরই আমরা রাখি না, বা তার সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই। ওয়েস্ট বেঙ্গলের লোককে জিজ্ঞাসা করলে বলে মন্দারমণি যাব, নয় দীঘা যাব, খুব জোর বেশি হলে এখন তাজপুর হয়েছে, তাজপুর যাব। বাট সিরিয়াসলি ওখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 150 কিলোমিটারের ভিতরে এত কিছু দেখার আছে, এত কিছুর এক্সপিরিয়েন্স করার আছে, যেটা দীঘা, মন্দারমণি, তাজপুর এইসবে হবে না।
এইখানে এখনও মানে এনভায়রনমেন্টটাকে পুরো এখন যেমন আমরা পছন্দ করি তেমনটা ধরে রেখেছে। দীঘা, মন্দারমণি, তাজপুর এখন পুরো বিজনেস প্লেস, ঠিক আছে, পুরোপুরি মানে ন্যাচারাল বিউটি তো পুরো জিরো হয়ে গেছে। যাই আমরা দেখছি সেটা আর্টিফিশিয়াল, সবই বানানো তৈরি করা। কিন্তু এইখানে আমি উড়িষ্যায় আছি, দুবলাগুড়ি থেকে প্রায় 35 কিলোমিটার আরও ভিতরে আসলে মানে এটা কোথায় বলবো, আপনার বাগদা বিচের আরও 15-16 কিলোমিটার পরে এইটা পড়ে। তো এই ফিশিং হারবারে মানে বিশাল মানে কিছু বলার নেই। বিউটি সিনারিটা আপনারা নিজেরাই দেখছেন, আমি যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি যেন আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। মনে আছে কিছুক্ষণ আগে আমরা এইখান থেকেই ফিশিং বোটের পাশ থেকে বেরিয়েছিলাম, ফিশিং বোটটা দেখতে যাচ্ছিলাম। এখন আবার সেই ফিশিং বোটের রুটটা দিয়েই আমরা যাচ্ছি। হ্যাঁ, আর রোলিং পিচিং দুটোই তো আছেই, একটু ভয়ও করছে। আমি একদম বোটের ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে, আঙ্কেল আন্টি যারা এসছেন আমাদের সাথে তারা সবাই বসে এনজয় করছেন সাফারিটা। এটা একটা জঙ্গল সাফারি ট্যুরের মধ্যে পড়ে। মন্দারমণিতে গিয়ে লাক্সারি হোটেলে না থেকে একবার দুবলাগুড়িতে এসে টেন্ট হাউসে থেকেই দেখুন না এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আর টেন্ট হাউসও যে একেবারে টেন্ট হাউস তা নয়, ভালো মানে কি বলে প্লাইউডের করা, ইভেন এসি লাগানো, সো কমফোর্টেবল মোস্ট। আমি রুম ট্যুরটাও দেবো। আমি এখন যে রিসর্টে আছি, এর আগেও দুবলাগুড়ির আমার যে ব্লগটা যদি দেখে থাকেন তো সেটার মধ্যে আপনারা জানতে পারবেন। ওখানে আমরা একটা বিচ রিসর্টে ছিলাম, ওই বিচ রিসর্টেও এইবারও আমরাও আছি। কেন ওনারা বারবার রিকোয়েস্ট করে আমাদেরকে ডাকলেন যে ওনাদের কাছে থাকার জন্য, তো আমরা এইবারও ওখানেই উঠেছি। আপনারা একবার দেখুন, এক্সপিরিয়েন্স করুন, জিনিসগুলো দারুণ লাগবে। আর সবাইকে রিকোয়েস্ট করব, মন্দারমণি দীঘা অনেকবার হলো, একবার দুবলাগুড়ি হয়ে যাক। সো শয়ে বোট। এবার আমরা এগোচ্ছি সমুদ্রের মোহনার দিকে। কিছুক্ষণ আগে যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম, সো আবার আমরা ওই সাইডটাই যাচ্ছি। সোজা যেটা দেখছেন রোদ্দুরের জন্য হয়তো খুব চকচক করছে জলটা, আমি একটু জুম করে দিলাম। তো এটা হচ্ছে সমুদ্রের মানে মোহনা পয়েন্টটা, যেখান থেকে নদীটা সমুদ্রে গিয়ে মিলে যাচ্ছে। আর এই যে উঁচু বালির যে ঢিপিটা দেখছেন, ওখান থেকেই আমরা কিছুক্ষণ আগে বোটে উঠেছিলাম। তো এখন আবার ওখানে আমরা ব্যাক করছি। এখনও অনেকটা ডিস্টেন্স, এই দেখুন প্রচুর ডিস্টেন্স এখনও। তো এই ডিস্টেন্সটা কভার করতে আমাদের মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। আর এখানে আবার রোলিংটা স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, জলটা শান্ত বোঝা যাচ্ছে, কিন্তু হুট করে ঢেউটা কোথা থেকে এসে পুরো বোটটাকে নড়িয়ে দিচ্ছে, মানে এটা সিরিয়াসলি বোঝার বাইরে। দেখুন আমি পিছনটা দেখাই তাহলে বুঝতে পারবেন। হুট করে জলটা এসে মানে সাডেন ফ্লোটা বাড়িয়ে দিচ্ছে। আর সাডেন ফ্লোটা বাড়িয়ে দেওয়ার কারণে হচ্ছেটা কি, পুরো নৌকাটা দুলতে শুরু করছে। ভয়ের অনেকজন আমাকে জিজ্ঞাসা করেন যে মানে অভিজিৎদা এইভাবে যে তুমি ট্যুর করাও বা সাফারিতে যাও বোটে করে, ঠিক আছে, ভয়ের কী আছে? দেখুন, ভয়ের এখন পর্যন্ত আমি কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি যে এমন কিছু ভয় লাগবে বা বিশাল কিছু ভয়ের আছে, আপনি বাচ্চা নিয়ে আসতে পারবেন না বা বয়স্ক মা বাবা নিয়ে আসতে পারবেন না, এমন কিছু ভয় আমি এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি। বাট হ্যাঁ, একটা জিনিস বলবো, নিজের সেফটিটা নিজের কাছে। বাচ্চাদেরকে ধরে বসিয়ে রেখে, এই যে আমরা যে বোটটায় আছি, আপনি দেখুন বোটটা সাইড দিয়ে গ্রিল দিয়ে ঘেরা আছে, মানে ছোট বাচ্চা হলেও যে পড়ে যাবে তার ভয়টা কিন্তু নেই। আর প্লাস একটু মা বাবাকে সতর্ক থাকতে হয় এইসব ব্যাপার নিয়ে, যেহেতু দেখুন একটা অচেনা জায়গা, ঠিক আছে, নদী, জল, সমুদ্র, রোলিং, পিচিং,
এই যে ব্যাপারগুলো, এইগুলো তো আমরা ডেলি এক্সপিরিয়েন্স করি না, তো আমাদের এই সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। এবার সাডেন যদি কোনো দুর্ঘটনা ঠাকুর না করুক ঘটে কারোর সাথে হোক, বাট নিজের সেফটিটা নিজে যদি মেজার করে চলেন তাহলে এক্সপিরিয়েন্সটা সুন্দর হবে, লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। আমরা এত ট্যুর করছি, এতবার আসছি, এতবার যাচ্ছি, ঠাকুরের আশীর্বাদে মা ও আপনারাও আসুন, এনজয় করুন, ঠিক আছে? এই ধরনের কোনো প্রবলেম হবে, কোনো প্রবলেম। এই যে কাকু আমাকে দেখালো যে আমাদের গাড়িটা এ দেখুন কোথায় রাখা, এই যে আমাদের রেড বিউটি গাড়িটা আমাদের এখানে রাখা, আমরা আছি বোটে। তো আবার আমরা নিজেদের হারবার পয়েন্টে ফিরে গেলাম। হারবার পয়েন্টে গিয়ে এবার আমরা লঞ্চটাকে ছেড়ে দেবো, দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করব আবার অন্য জায়গা, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব, সঙ্গে থাকবেন। বলতে বলতে আমরা মোহনা পয়েন্টে পৌঁছে গেলাম। সো বোটটাকে আমরা এক্সট্রা টাকা দিয়ে আবার বললাম যে মোহনা পয়েন্টটা করে আসতে। আমাদের অ্যাকচুয়ালি বোট রেন্টের টাইমটা শেষ হয়ে গেছিলো, বাট আমরা কিছু পয়সা বিনিময়ে ওনাকে বললাম যে মোহনা পয়েন্টটা আমাদের একদম সমুদ্র টাচ করেই নিয়ে আসতে। তো একদম এই দেখুন সমুদ্রের মানে মোহনা সমুদ্রের যেখানটা মিলনটা হচ্ছে সেই মিলনের জায়গাটায় পৌঁছে গেলাম। আর এইখানে মারাত্মক ঢেউ আছে, মারাত্মক। এইভাবে লাইটলি হয়তো বুঝতে পারছেন না, বাট বোটটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বোটটা কিন্তু নড়ছে রীতিমতো। আমি দেখুন হাত দিয়ে ধরে রেখেছি। আর এই আমার ডান দিকে দেখুন একটা চর বেরিয়েছে, এইখানে ওরা যখন জলটা কমে যায় মানে লো টাইডের সময়, তখন এইখানটা আর কি ওরা জাল শোকায়। তো মাছের জাল শোকানো হয় এইখানে। আবার যখন জোয়ার আসে তখন আবার এই আইল্যান্ডটাকে জলের তলায় চলে যায়। আর এখানে প্রচুর পাখি, বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের। এই যে আমাদেরই মতন আর একটা গ্রুপ সঙ্গে ঘুরছেন। এই আইল্যান্ডটায় আমরা একবার নামবো, যেটা আপনাদেরকে এতক্ষণ বললাম যে এটা জলের তলায় চলে যায় যখন জোয়ার ভাটা হয়। সো একবার নেমে এক্সপিরিয়েন্স করব, কেন যতক্ষণ না একটু বাদরামি করি ততক্ষণ তো আর ভালো লাগে না। তো তাই মাঝে সাঝে একবার বাদরামি করতে হয়, তাই তো। সো সব কিছু যদি পোলাইটলি আর নর্মালি করলাম তাহলে কি আর হলো, তাই একটু বাদরামিটাও দরকার। সুন্দর একটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। ও বুঝতে পারছেন কি জিনিস? ইয়েস রাইট, যারা ধরেছেন তাদেরকে বলি এটা হচ্ছে সু ক্র্যাব। এটাকে আমরা ইংরেজিতে বলি সু ক্র্যাব। হ্যাঁ, এটা হচ্ছে সু ক্র্যাব। स्पेशल ट्रीटमेंट। जी हाँ, ये हुआ ना। এটা হচ্ছে এই দেখো সু ক্র্যাবটা জ্যান্ত, কত বড় দেখো। ওই মনে আছে দুবলাগুড়িতে আমরা আগের বার দেখেছিলাম? হ্যাঁ, এটা জ্যান্ত পুরো। ওটাও তো জানো। আরে ফেলে দে। এই এটা বীজ থাকে কিন্তু। লক্ষণ রাম লক্ষণ। এই ভাঙিস না, ভাঙিস না, মানি না মানি না। ধরেন দে জলে দে। মারিস না, জলে দে দেখি। ছুড়বি না, নিচে রেখে দিবি। থাক চল চল কইস্তা হই জায়গা বহুত পাউ হাউ বাড়া পানি মো বাড়া
আরিফ পাউডার আরিফুট পাউডার ব্যাস ছেড়ে দে। থাক একলা যাবে সামনে জল আছে না একলা নিচে চলে যাবে। ভালো লাগলো, বাট এই জিনিসটা দেখে আমার একদমই ভালো লাগলো না। আপনারাও চেষ্টা করবেন এই জিনিসটা যেন না করতে। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। এত প্লাস্টিকের বোতল, এত নোংরা আবর্জনা আমাদের এনভায়রনমেন্টটাকে নোংরা করছে। সো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব এই জিনিসটা একটু সবাই মানুন। আপনারা আসুন, ঘুরুন, বাট এই বীজগুলোকে নোংরা করেন না। এখানে অনেক পশু পাখিরা আছে যারা এটার উপর ডিপেন্ডেড, আর আমরাই যদি এটাকে নষ্ট করে দিই তাহলে খুব বাজে ব্যাপার হবে। যাক, বেশি জ্ঞান দেবো না, আপনাদের আশা করি ভালো লাগবে। এনজয় করুন ভিউটা। একটু দূরে যদি দেখতে পাচ্ছেন তাহলে ওফ, কত পাখি কত পাখি। অ্যাকচুয়ালি না, শীতকালে এইগুলো সব বাইরে থেকে আমাদের এখানে আসে, আবার এরা এখানে ডিম পাড়ে দিয়ে। এদের তো ব্রিডিং সিজন এখন, তো এই ব্রিডিং সিজনটা কমপ্লিট হয়ে গেলে এরা সব আবার উড়ে বিভিন্ন দেশ প্রান্ততে চলে যাবে। এদের তো আর কোনো বর্ডার নেই, না এদের ভিসা দরকার না পাসপোর্ট দরকার। তো এরা নিজেদের মতন আসেন, ঘোরে, ডিম পাড়ে, সুন্দর আমাদেরকে একটা মেমোরেবল জিনিস দেখায়, দেখিয়ে যে যার আবার নিজের জায়গার মতন ফিরে যায়। যেমন আমাদেরও, আমরাও যতই দূরে ঘুরি, যতই জায়গায় যাই, আমাদেরও ঠিক 2-4 দিন হলেই আমাদেরকেও বাড়ি ফিরতেই হয়। আমরা ঘুরি, অনেক জায়গায় আসি, প্রত্যেক সপ্তাহ এই দিক ওই দিক, এই কোথাও না কোথাও আমাদেরকে আসতে হয়। বাট অ্যাট আ টাইম যখন বাড়ি যাই তখন কী আনন্দটাই না হয়, মানে এতটা ঘুরে এতটা করে তাও মনে হয় যে না, বাড়ি ইজ বাড়ি। সো দেখুন, ভালো লাগবে আপনাদেরও সাইট সিনগুলো। আমার কিছু বোকাচোদা বন্ধুরা আছে যারা আমার সাথে দীঘা টিঘা আসে, এসে আমাকে বলে ভাই আনটাচ বিচ, ভার্জিন বিচ, তো লো না বাড়া ভার্জিন বিচ, আর কত ভার্জিন দেখাবো? হ্যাঁ, একটা লোক দেখতে পাচ্ছিস এখানে? বোকাচোদা, বাড়িতে বসে থাকবি, টাকা শুধু ব্যাংকে জমাবি, কী করে হবে? ঘুরতে বেরোতে হবে, অভিজিতের সাথে আসতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে, এইভাবে শামুক কুড়াতে হবে, এইগুলো করবি তবে তো বুঝতে পারবি। আর কত ভার্জিন বিচ নিবি? একটা লোক নেই, একটা লোক নেই, দেখ চারিদিকে দেখিয়ে দিচ্ছি, একটা লোক নেই। আমি একা চিল্লাচ্ছি, এত জোরে জোরে কথা বলছি। শুধু বাড়িতে বসে থাকবি, ব্যাংকে টাকা জমাবি। আর এক গান্ডু আমার বন্ধু আছে, আমি কোথাও যেতে ভয় পাই। হ্যাঁ রে বরকাচোদা, তোকেই বলছি, বেরো বাড়ি থেকে, দেখ এইগুলো এক্সপিরিয়েন্স কর। নে ভার্জিন বিচ, পার্থ বলছিলিস না ভার্জিন বিচ, ভার্জিন বিচ নে বাড়া, ভার্জিন বিচ, কত ভার্জিন বিচ। ওখানে একটা মাছরাঙা পাখি আছে আর আমি আছি, আর কত ভার্জিন বিচ নিবি?